আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা খুব ভাইটাল। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা ক্যালকাটা পুলিশের কনস্টেবলের জন্যে প্র্যাকটিস করছো, 1600 মিটার 6.5 এবং 800 মিটার মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটে দৌড়াতে হবে। যদিও এই সময়টা কিন্তু এমন কিছু আহামরি নয়, যে কেউ করে দেওয়ার ক্ষমতা রাখে। সেটা সাধারণ ছেলে মেয়েদের জন্যে যারা প্রতিনিয়ত একটু আধটু খেলতো মাঠে বিকালবেলা, তাদের ক্ষেত্রে। কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে গেছে। প্রায় অন্য প্রফেশনগুলো বন্ধ রিক্রুটমেন্টের। এখন সব ট্যালেন্টেড ছেলেমেয়েরা, এডুকেশন বেসড ছেলেমেয়েরা, তারা কিন্তু সব পুলিশ প্রফেশনে চলে এসেছে। সেই জন্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই 1600 মিটার 6.5 মিনিট বা মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে করা খুব কষ্টসাধ্য হচ্ছে। করে দিচ্ছে যারা সিস্টেমেটিক প্র্যাকটিসে আছে। আমার সাবস্ক্রাইবাররা যারা কমেন্ট করছে, আমি বুঝতে পারছি 90% নি চোটে ভুগছে, বেশিরভাগ অ্যাঙ্কেল চোটে ভুগছে, বেশিরভাগ সিন বোন পেনে ভুগছে। কেন ভুগছে ওই বিষয় নিয়েই আজকের ভিডিও, এবং যারা ভুগছে তাদের একটা সলিউশন এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তোমরা পাবে যে কেন হচ্ছে বা হয়ে গেছে, এখন কি করবে। তা চলো বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে স্পোর্টস প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং। একটা নীতি মেনে স্পোর্টস ট্রেনিং কিন্তু হয়। এই না দৌড়ালাম আর হয়ে গেল। যারা নতুন তারা মনে করছে দৌড়িয়ে দেবো হয়ে যাবে, না, এমনটি না। ট্রেনিংটাও একটা মেথডের ওপরে চলে, একটা সিস্টেমের ওপরে চলে। তোমরা হয়তো জানো যে এই ট্রেনিং প্রফেশনটা এখন অনেকের কাছে একটা বিরাট ভাইটাল প্রফেশন, এবং তার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু ডিগ্রি আনে। এমনি এমনি কিন্তু কোনো ক্লাব বা কোনো দেশ একজন কোচকে কোটি কোটি টাকা দিয়ে রাখে না, তাহলে যে কোনো প্লেয়ারকে ধরে আনতো, কোচ করে দিত। সেই জন্যে আজকের ভিডিওটা ভাইটাল। কেন তোমাদের চোট পাচ্ছে সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে খুব শর্ট টাইম, যারা এডুকেশনে ভালো, যে পরীক্ষা হয়ে যাক মাঠ করে নেব, আর এই করতে করতে 1.5 মাস হাতে সময়। তখনই তারা কি করেছে, খুব বেশি বেশি প্র্যাকটিস করছে। কিন্তু প্রিন্সিপাল অফ ট্রেনিংয়ের যে প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করব, তোমরা অবাক হয়ে যাবে কেন চোট পাচ্ছে। প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ ওভারলোড। এই ওভারলোড, তোমার যে লোড ক্যারি করার ক্ষমতা আছে তার থেকে কিন্তু বেশি লোড নিয়ে ফেলছো, শর্ট টাইমে ডেভেলপ করতে হবে। এটা কিন্তু সিস্টেমেটিক ট্রেনিংয়ের বৈশিষ্ট্য না, ট্রেনিংয়ের নীতি না। তোমাকে কিন্তু এই ওভারলোড যদি হয়ে যায়, তোমার কিন্তু চোট আসার চান্স প্রবাবিলিটি বেশি থাকবে। সেই জন্যে প্রোগ্রেস অফ লোডের যে সিস্টেমেটিক লোডে প্রোগ্রেস করা, লোড পরপর পরপর বাড়াতে হবে, সেই নীতিতে তোমাকে যেতেই হবে। তুমি মনে করছো কালকেই আমি 6.5 দিয়ে দেবো 1600 মিটার, এটা কিন্তু হতে পারে না। তাই ওভারলোড এই দিকে খেয়াল রাখতে হবে। যদিও যাদের ট্রেনিংয়ের উপরে কোনো নলেজ নেই, তারা ওভারলোড বুঝতে পারবে না। তার জন্যে একজন প্রফেশনাল এবং কোয়ালিফাইড কোচের একান্ত প্রয়োজন। তোমাদের যদি কাছাকাছি কোনো কোয়ালিফাইড কোচ থাকে, তোমরা সেখানে যাও, দেখবে খুব শর্টে কিন্তু প্রোগ্রেস হওয়ার চান্স থাকবে। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপমেন্ট, এটা একটা বিরাট ফ্যাক্টর। তুমি নিজে প্র্যাকটিস করে ডেভেলপ কিছুই বুঝতে পারবে না। আমি অন্য ভিডিওয় বলেছিলাম সুপার কম্পনসেশন বলে একটা কথা আছে, গুগলে সার্চ করে দেখে নেবে। সুপার কম্পনসেশন কি সেটা? এটা হচ্ছে তোমার ফিটনেস লেভেল। তোমার যে লেভেল ফিটনেস আছে, যদি তুমি ট্রেনিং সঠিক ওয়েতে করো, তাহলে কিন্তু তোমার ওই ফিটনেস লেভেল একটু বেড়ে যায়।
এবং যদি সিস্টেমেটিক ট্রেনিংয়ে থাকো তাহলে ওই যে বেড়ে গেছে আস্তে আস্তে ওখানে কিন্তু স্টেবল হয়ে যাবে। যদি সিস্টেমেটিক না করো ওটা আপ ডাউন হতে থাকবে, স্টেবল পজিশানে আসবে না এবং ডেভেলপমেন্টের কোনো ধারাবাহিকতা পাবে না এবং শুধু সময় ওয়েস্ট হবে। সেই জন্যে এই যে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট বা এই সুপার কম্পেনসেশন লেভেল ঠিক রাখতে গেলে কিন্তু সিস্টেমেটিক প্র্যাকটিস করতে হবে। ওই একই কথা, তার জন্যে যার নলেজ আছে তেমন ব্যক্তির কাছে প্র্যাকটিস করতে হবে, আর নচেত কিন্তু সময় ওয়েস্ট হবে, চোট আঘাত আসবে। ঠিক প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ধারাবাহিকতা, প্র্যাকটিসের কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যারা আমরা নতুন তারা কি করি, আজকে সিট আপ করছি 40টা, শরীর ভালো ছিল, মন ভালো ছিল 40টা, পরদিন করলাম না, তারপর দিন গিয়ে ভাল লাগছিল না বলে 20টা করে দিলাম, তারপরে আবার 3 দিন পরে 100টা করে দিলাম। এটা কিন্তু ট্রেনিং না। ট্রেনিংয়ের যে প্রিন্সিপালের ভিতরে একটা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নচেত কিন্তু ধরা খেতে হবে এবং প্রোগ্রেস হবে না। হঠাৎ করে একদিন অনেকটা, যেমন বেশি খেয়ে ফেললে পেটে যন্ত্রণা হয়, একই মাসেলে যদি একদিন বেশি লোড দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাসেল নিতে পারবে না, মাসেলের ফ্যাটিক চলে আসবে এবং কন্টিনিউ যদি 3-4 দিন ওভারলোডের মতো প্র্যাকটিস হয়ে যায় তার মাসেলে চোট আসবে, লিগামেন্টে চোট আসবে। তারপরে প্রিন্সিপাল অফ ভ্যারাইটি, এই যে একই টাইপের প্র্যাকটিস করলে মাসেল অ্যাডাপ্ট করে নেয়, শোয়ে নেয়। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু প্রোগ্রেস হবে না। প্র্যাকটিসে ভেরিয়েশান আনতে হবে এবং এই ভেরিয়েশান সাধারণ ছেলে মেয়েদের জানা অসম্ভব। সেই জন্য আমি বলেছি আমার সাবস্ক্রাইবারদের যে অন্তত আমার ট্রেনিংটা এই কদিন আমি লং ট্রেনিংগুলো শর্ট আকারে আমি শিডিউলগুলো বলে বলে ছাড়বো, তোমরা দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখবে যে এতদিন যে প্রোগ্রেস হচ্ছিল তার থেকে আশা করা যায় বেশি ভালো হবে। সেই জন্যে প্র্যাকটিসের ভ্যারাইটি আনতে হবে। একজন আমাকে সবথেকে হাস্যকর ব্যাপার, আমার এই একজন কমেন্ট করেছে যে স্যার আপনি যেগুলো করান ওগুলো 1600 মিটার করার আগে করব না পরে করব। অবাক কাণ্ড, 1600 মিটার যদি করতে হতো আমি তো ট্রেনিংয়ে বলে দিতাম যে 1600 মিটার করে নেবে। এমন কিছু না, আমি যেটা করাচ্ছি আমি কিন্তু সেটাই তোমাদের পাবলিশ করছি আমার চ্যানেলে। তাহলে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি, এই প্র্যাকটিস অনেকেই বলছে স্যার একটা শিডিউল দিন 7 দিনের, আমরা সেইভাবে প্র্যাকটিস করে নেব। কিন্তু স্পোর্টস ট্রেনিংয়ে এমন কোনো নিয়ম নেই পৃথিবীতে যে শিডিউল একরকম হয়। এটা ব্যক্তিকেন্দ্রিক, কার কেমন ক্যাপাবিলিটি আছে, কার কেমন অ্যাবিলিটি আছে, সেগুলো না দেখে না জেনে কাউকে শিডিউল দেওয়া যায় না। আমি তো আমার মতো ফিট, আমি আমার মতো বলে দিলাম যে 1 লেগ হপিং করবে 50 পিস, তোমার দেখা যাচ্ছে 2 পিস করার ক্ষমতা নেই। এইভাবে কি আর শিডিউল হয়? যদি আমার সামনে কেউ প্র্যাকটিস করতো আমি বুঝে যেতাম যে এমন চলো, শিডিউল এমনভাবে বানানো যেতে পারে। কিন্তু দূর থেকে যারা শিডিউল চাচ্ছ মনে করছে স্যার শিডিউল দিচ্ছে না কেন, বারবার শিডিউলের কথা বলছে, এইভাবে শিডিউল, আমি আমার মতো করে শিডিউল দিলে হয় না। কারণ আমার শিডিউল তোমার সঙ্গে ম্যাচ নাও হতে পারে, কেননা তোমার অ্যাবিলিটি ক্যাপাবিলিটি কেমন আমি তো জানিই না, কতটা নিতে পারবে প্র্যাকটিস। সেই জন্যে এই প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিটি, তুমি প্র্যাকটিস করছো একটা ব্যক্তির সঙ্গে, তার অ্যাবিলিটি বেশি, তার সঙ্গে যেই তুমি লোড নেবে সেই কিন্তু চোট আসবে। ঠিক একই যে প্রিন্সিপাল অফ স্পেশালিটি, এই যে স্পেশালিটি, কিছু কিছু ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো একদম নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট। যদি একটু 19-20 হয়ে যায় চোট আসার সম্ভাবনা বেশি থাকে।
আর প্রিন্সিপাল অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন, প্রত্যেকটা ট্রেনিংয়ে নিজের পার্টিসিপেট শরীর এবং মন দুটোই ঠিকঠাকভাবে সেট করে প্র্যাকটিসে নামতে হবে, তাহলে প্রোগ্রেসটা কিন্তু বেশি হবে। শুধু আমার দরকার তাই ছুটছি এমন করলে কিন্তু হবে না। তারপর প্রিন্সিপাল অফ পিরিয়ডাইজেশন। এই ট্রেনিং পিরিয়ডাইজেশন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই পিরিয়ডাইজেশন যে মাইক্রোসাইকেল, মেজোসাইকেল, ম্যাক্রোসাইকেল, আবার পিরিয়ড আছে যে প্রিপারেটরি পিরিয়ড, কমপ্লিশন পিরিয়ড, আবার প্রি কমপ্লিশন পিরিয়ড আছে, তার আগে ট্রানজিশন পিরিয়ড। এই পিরিয়ডগুলো সম্পর্কে নলেজ দরকার, আর নচেত কিন্তু একদম নিজের গোলে যাওয়া খুব অসম্ভব। দুই একজন দেখছি সার্চ করতে গিয়ে নিজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্যে যে অনেকে ইউটিউব বা ফেসবুকে বলছে আর কোনো ট্রেনিংয়ের দরকার নেই, নিজের শক্তি দিয়ে দৌড়াও হয়ে যাবে। হ্যাঁ, একই কথা, ঠিক কথা, এইটুকু দৌড়াতে কিছুই লাগে না, কিন্তু যাদের হচ্ছে না তাদের সিস্টেমে চলতে হবে, আর নচেত কিন্তু চোটাঘাত আসবে। এখন বুঝতে পারছো যে চোটাঘাত কেন তোমাদের আসছে? কোনো সিস্টেম জানা নেই, কোনো সুসম্পর্কে নলেজ নেই, কোনো ট্রেনিং সম্পর্কে নলেজ নেই। 1600 মিটার দৌড়াতে হবে 6:30, এই মাথায় আছে, আর ভোর থেকে দৌড়ানো শুরু, বিকালে গিয়ে মাঠে গিয়ে শুরু, ব্যাস ওভারলোড। আর তারপরে কুল ডাউন বা কুলিং ডাউন এই সম্পর্কে তো নলেজই নাই। আমি এরপরেই কুলিং ডাউনের একটা ভিডিও ছাড়বো 2-1 দিনের ভিতরে, কেননা যেটা এত গুরুত্বপূর্ণ যে কুল ডাউন যদি না জানা হয় চোটাঘাত আসবেই। তো কুলিং ডাউন সম্পর্কে যদি তোমরা জানতে চাও কমেন্ট করে জানিও, যে আমি কুল ডাউন সম্পর্কে একটা ভিডিও তোমাদেরকে দেব। এখন বলি যাদের চোট পেয়ে গেছে, হ্যাঁ, যেমন ট্রিটমেন্ট ফর সিম্পল স্পোর্টস ইনজুরি। সিম্পল স্পোর্টস ইনজুরি মানে কোনো গাড্ডায় পড়েনি পা, কোনো গর্তে পা পড়েনি, পা টুইস্ট হয়নি বা কেটে ছেড়ে যায়নি, প্র্যাকটিস করতে করতে নিতে ব্যথা এসে গেছে, প্র্যাকটিস করতে করতে সিন বোন পেন এসে গেছে, প্র্যাকটিস করতে করতে মাসেল ফ্যাটিক এসে গেছে, ক্লাম্প এসে গেছে, এইগুলো সিম্পল স্পোর্টস ইনজুরি বলা হয়। এই বলছে ইমিডিয়েট কেয়ার অফ ইনজুরি। ইমিডিয়েট কেয়ার অফ ইনজুরি এখানে বলছে যা দ্য ইমিডিয়েট কেয়ার অফ কমন স্পোর্টস ইনজুরি, যেমন স্প্রেন, স্ট্রেন, এরকম টাইপের যে ইনজুরিগুলো আছে এইগুলোকে কিন্তু আমরা কি করি যে দ্য 4 পার্ট বা প্রোগ্রাম অফ কল্ড রাইস, RICE, অ্যান্ড স্ট্যান্ড ফর রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেশন। এই থিওরিতে যদি না মানো, শুধু ডাক্তার করতে থাকো, পেন কিলার খেতে থাকো, ব্যাস হয়ে গেছে। কেমন যে কমন স্পোর্টস ইনজুরি এসে গেছে, এখন কি করতে হবে? এখানে বলছে যে REST, অ্যাকচুয়ালি শর্ট ফর্মে আর, তারপর EST, কি সেটা? প্রথম কথা হচ্ছে রেস্ট। তুমি মনে করছো অ্যাঙ্কেলে চোট পেয়ে গেছে, রেস্ট নেব 1.5 মাস সময় বা 1 মাস সময় বা 15 দিন সময়, রেস্ট নেওয়া যাবে না। পৃথিবীতে এমন কিছু অয়েনমেন্ট ওঠেনি, এমন কিছু ওঠেনি রাতারাতি তোমার চোট ভালো করে দেবে। তাই একটু রেস্ট নিতেই হবে, নচেত কিন্তু এই চোট থেকে তুমি বাঁচতে পারবে না। পেন কিলার খেলে সাময়িক ভালো থাকবে, আবার চোট ফিরে আসবে। আর পেন কিলারে তোমরা সবাই জানো হার্টের কি এফেক্ট আসে, সেই জন্যে রেস্ট তোমাকে নিতেই হবে। তারপর সেকেন্ড, রাইসের মানে আইস। চোট পেলো আর গরম মানে অয়েনমেন্ট লাগাচ্ছি, পেন কিলার খাচ্ছি না, প্রথম রেস্ট নাও, তারপরে আইস প্যাক দাও, বারবার আইসের শেক দাও, আইস বরফের শেক দাও, দিনে 4-5 বার করে 1.5-2-3 মিনিট করে শেক দিতে থাকো। তারপরে কি করবে? কম্প্রেশন মানে চাপ নিতে, চোট পাচ্ছে, নিকাফ বা ক্রেপ ব্যান্ডেজ, খুব
ফালতু করে প্রেসারে রাখো, নি ফুলে যাচ্ছে, অ্যাঙ্কেল ফুলে যাচ্ছে, অ্যাঙ্কলেট বা নিকাফ বা ওই টাইপের যেগুলো একটু মৃদু টাইট করলে যে ফোলা ভাবটা, একটু চাপ থাকে, লিকুইড ফ্লুইডগুলো চলে যায়, সেগুলো এমন একটু কম্প্রেশন দিয়ে ওই চোটাঘাতজনিত জায়গাগুলোকে প্র্যাকটিস করতে হবে বা রেস্টে থাকতে হবে, তাহলে কিন্তু সমাধান হওয়ার একটা চান্স থাকবে। আর এলিভেশন, উত্তোলন, কি উত্তোলন? যে রেস্টিং পিরিয়ডে যেখানে চোট, তোমার যে হাড় আছে, হাড় থেকে একটু উপরে সেই প্লেসটা রাখতে হবে। তোমরা খাটের ঘাড়িতে বা বালিশের ওপরে পা তুলে শুয়ে পায়ে যদি চোট হয়, একটু উত্তোলন করে রাখলে যে ফ্লুইডগুলো জমা হয়েছে ওখানে আস্তে আস্তে ওখান থেকে কিন্তু রিমুভ হওয়ার চান্স থাকবে, নচেত কিন্তু ফোলাভাব কিন্তু যাবে না। সেই জন্যে এখানে 4টে যে সিস্টেম বললাম, রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেশন, এই থিওরি না মানলে কিন্তু তোমার চোট থেকে বাঁচতে দেবে না। সেই জন্যে আমি আজকের যে বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা একটু হয়তো বুঝবে যে ট্রেনিংটাও কিন্তু একটা টাফ বিষয়। শুধু ছোটাছুটি করলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না, সিস্টেমেটিক ছোটাছুটি করতে হবে। তাই আমার সাবস্ক্রাইবার যারা, তাদেরকে বলছি, তোমরা আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করো। আর সমস্যা আসবে নতুন, তোমরা সেগুলো তোমরা দেখেছো, প্রায় প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি এবং দেইও মনে হয় প্রত্যেকেরই উত্তরগুলো। তো সেইভাবে তোমরা চলো। আর সময় আমাদের বেশি নেই, মাঠ খুব সত্য শুরু হয়ে যাবে। বেঙ্গল পুলিশের মাঠ প্রথমে, তারপর ক্যালকাটা পুলিশের মাঠ। তোমরা সুস্থ থেকে তোমরা সফল হও জীবনে, এই কামনাই করি আমি। তো আজ এই পর্যন্ত। অন্য কোনো সমস্যা বা কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাও, নিশ্চয়ই আমি তোমাদের পাশে থাকবো।